মেইন প্রশ্নের মধ্যে ঢুকে যাই। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। এই তো গুড। ঠিক আছে, আসো মেইন যে পড়াশোনাটার মধ্যে দেখো, এইখানে একটা লাইন থেকে এর আগে মেডিকেলের প্রশ্ন এসে গেছে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কে আমাদের দুইটা কথা আছে অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে সূর্য নিয়ে সংক্রান্ত, একটা হচ্ছে সূর্য কেন্দ্রিক মতবাদ, আর একটা হতেছে সূর্য গ্রহণ। তাহলে একটা জিনিস খেয়াল করবা, কথা হচ্ছে সূর্য নিয়ে দুইটা, একটা হচ্ছে সূর্য গ্রহণ। সূর্য গ্রহণ, তাহলে গ্রহণ মানে হচ্ছে জন্মগ্রহণ, তাই না? কি বলছি? জন্মগ্রহণ। প্রত্যেকটা বস্তু, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, একটা থলি থেকে জন্ম নেয়। আমরা আমাদের একটা শিশুদের বেলায় টোটালে ভ্রূণের টাকে ঘিরে একটা প্রাচীর থাকে। অন্য কোনো প্রাণীর বেলায় সেম। তুমি যদি একটা উদ্ভিদের বেলায় তোমরা ছোটবেলায় পড়ছো যে একটা ভ্রূণের আশেপাশে সম্পূর্ণ একটা ভ্রূণথলি গঠন করে, এবং যেটা পরবর্তীতে অ্যান্ডোস্পার্ম বা শস্যে পরিণত হয়। তো জিনিসটা মাথায় রাখবো, যখন বলবে সূর্য গ্রহণ, তখন তোমার কথা আসবে জন্মগ্রহণ। জন্মগ্রহণ করবে কিসের থেকে? থলি থেকে। কিসে থেকে? থলি। থলি মানে হইতেছে থেলিস। থলি মানে কি? থেলিস। তাহলে সূর্য গ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন কে? থেলিস। দুই নম্বর কথা সেটা হচ্ছে সূর্য কেন্দ্রিক মতবাদ। সূর্য কেন্দ্রিক কি মতবাদ? যে সবগুলা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ মেইনলি সূর্যটাকে কেন্দ্র করে ঘুরতেছে, এই মতবাদটা কে দিছিলেন? দেখো, এই মতবাদটা দিয়ে সে অনেক বড় অপরাধ করে ফেলছিল। ঠিক আছে, অপরাধের কিছু সিনোনিম তুমি আমাকে বলো। অপরাধের একটা সিনোনিম হচ্ছে, বাংলা সিনোনিম কেউ বলতে পারবে? অপরাধ এর বাংলা সিনোনিম, এনিওয়ান? দুশ্চরিত্রবান। হুম, বলো, শুনি। দোষ। দোষ, গুড। দোষ দুশ্চরিত্রবান। একটা হইতে পারে। দোষ একটা হইতে পারে, আরো কিছু? হিন্দিতে অপরাধটাকে কি বলে বলো তো? হিন্দি বা উর্দুতে? উমা। আচ্ছা, আমি একটু সহজ করে দিই। ও বলে না যে মেরা কাসুর কিয়া হে। তাহলে মানে কি, বিষয়টা হচ্ছে এরকম, সূর্য কেন্দ্রিক মতবাদ দিয়ে সে একটা দোষ বা কসুর করে ফেলছিল। কি করে ফেলাইছিল? কসুর। কসুর বা কাসুর। তাহলে এই কসুর সুরটা হচ্ছে সূর্য কেন্দ্রিক মতবাদ, করতে হতেছে কোপার নিকাস। কোপার নিকাস। সূর্য কেন্দ্রিক মতবাদ দিলেই তুমি কসুর কথাটা মনে রাখবা। অনেকে সূর্য কেন্দ্রিক মতবাদটাকে এইভাবে এভাবে মুখস্থ করতে পারো। আমি এভাবে মুখস্থ করি, অনেক ভাইরা এভাবে পড়ায় যে সূর্য কেন্দ্রিক মতবাদটা ছিল এমন একজন বিজ্ঞানী যে এই মতবাদটা দিয়ে পুরা কুপায় ফেলছিল। কি ফেলাইছিল? কোপায় ফেলছিল। এই যে কোপায় ফেলছিল। তাহলে আমাদের এই দুইটা বললাম খুবই ইম্পর্টেন্ট তথ্য। সূর্য জন্মগ্রহণ বা গ্রহণ বললে থেলিস, আর সূর্য কেন্দ্রিক মতবাদ বললে কোপার্নিকাস। আচ্ছা, আসো এখন মেইনলি কথাটা হইতেছে আমাদের এই আর্কিমিডিস। এই আর্কিমিডিস নিয়ে বহুত কথা আছে। তো এই আর্কিমিডিস নিয়ে কথাটা হইতেছে খুবই ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, বিষয়টা হইতেছে উপরের দিকে একটা ছন্দ লিখে রাখছি আমি বইতে, তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি আবার একটু লিখবো এখানে। সেটা হচ্ছে আর্কিমিডিস এর, আর্কিমিডিস এর লিভারে ভেজালের ভেজালের আগুন উদ্দীপ্ত হয়। আমার তোমার পিডিএফ এও লেখা আছে, তুমিও লেখা লিখে ফেলছো। এখন আমি তোমার কিছু লেখা লাগবে না, তুমি জাস্ট আমার দিক তাকাও, তুমি অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। আর্কিমিডিসটা আর্কিমিডিস লিভার। তাহলে লিভারকে আমরা সবাই বুঝতেছি একটা কথা, সেটা হচ্ছে কি? লিভারের নীতি। ভেজাল, ধাতুর ভেজাল, আগুন, সূর্য রশ্মিকে লেন্সের মাধ্যমে একীভূত করে আগুন জ্বালানোর কৌশল জানতেন কে? আর্কিমিডিস। উদ্দীপ্ত হয়। এখন উদ্দীপ্ত মানে কি আসলে? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে উদুস্থিতি বিদ্যা। দুইটা নিয়ে আমাদের ঝামেলা হবে। বারবার বলতেছে, একটা হচ্ছে উদুস্থিতি নীতি, এটা আবিষ্কার করেন গ্যালিলিও, আমি তোমাকে পড়াবো। আর উদ্দীপ্ত হয়, এটা হচ্ছে উদুস্থিতি বিদ্যা। তাহলে উদ্দীপ্ততে তুমি সুন্দর করে লিখে ফেলো এক পাশে, সেটা হচ্ছে উদুস্থিতি বিদ্যা।
উদস্থিতি বিদ্যা। কারণ এই লিভার আর উদস্থিতি বিদ্যা অভেদ। কল্পনা করো, লিভারের নীতি, উদস্থিতি বিদ্যা, বিদ্যার মাধ্যমেই তো একটা জিনিস সামথিং ছড়ায়, তাই না? তাহলে আর্কিমেডিস, আর্কির মধ্যেই তো আসলে কি একটা প্রাচীন প্রাচীন ভাব আছে, আর্কি মানেই প্রাচীন। তাহলে নীতি আগে না বিদ্যা আগে? 100% বিদ্যা আগে। আর্কিমিডিস এর পরে আসে হচ্ছে গ্যালিলিও। তাহলে উদস্থিতি বিদ্যা বললে আমরা উদ্দীপ্ত নিয়ে উদস্থিতি বিদ্যা আর্কিমিডিস দাগাবো, আর উদস্থিতি নিক্তি বললে আমরা গ্যালিলিও দাগাবো। একটু পরে আমি আসতেছি। তাহলে আর্কিমিডিসের সব কাহিনী বললাম একবারে শেষ। লিভারের নীতি আবিষ্কার করছেন, ধাতুর ভেজাল, আগুন জ্বালানোর কৌশল, আর উদস্থিতি বিদ্যার জনক। দেখো আমাদের নিচের দিকে এই কথাগুলাই বললাম বইতে লেখা আছে, এই কথাগুলাই, আর কিচ্ছু না, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। লিভারের বিষয় যে কোন বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র, এটা তো লিভারের নীতিই রে ভাই, এটা তো সামথিং। পানির মধ্যে তুমি ডুবতেছো না, কারণটা কি? পানি ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করতেছে, যেটাকে প্লবতা বলতেছে। সেম থিং। তাহলে আমাদের আর্কিমিডিস না, আশা করি আর কোনো সমস্যা নাই। এখন আসো আমাদের গ্যালিলিওর বিষয় নিয়ে। গ্যালিলিওর বিষয় সর্বপ্রথম তোমাকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশের ধারা শুরু। এই জিনিসটার এই জিনিসটার উপরে দেখো, গ্যালিলিওর ঠিক উপরে লেখা আছে। এইটা তোমাদেরকে একটু হিট করতে হবে। হিট কেন করতে হবে? যে এই আধুনিক বিজ্ঞান বা আধুনিক পদার্থ বিজ্ঞানের চমক চমক ছিলেন হচ্ছে গ্যালিলিও। আধুনিক বিজ্ঞান বা আধুনিক পদার্থ বিজ্ঞানের চমক ছিলেন কে? গ্যালিলিও। তুমি এইভাবে মনে রাখবা সামথিং। আমি যদিও রোনালদো ফ্যান, মেসি ফ্যান না, দ্য গোট ইজ অনলি ওয়ান, রোনালদো। তবে সামথিং, তুমি যদি আধুনিক ফুটবলের কথা চিন্তা করো সাদা কালোর পরে যায়, সেটা হচ্ছে মেসিকে তুমি চিন্তা করো। মেসির নাম কি? লিও মেসি। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের চমক যদি বলা হয় কোনটা দাগাবা? লিও, যার নামের মধ্যে আছে গ্যালিলিও। কে বলছেন? আধুনিক পদার্থ বিজ্ঞানের ওয়ান অফ দ্য মোস্ট কর্ণধার হচ্ছে আইনস্টাইন। আতে আধুনিক, আতে আইনস্টাইন। তাহলে কে বলবে? আইনস্টাইনই বলছে। আইনস্টাইন এই গ্যালিলিওকে বলছিলেন সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের চমক। এর একটা কারণ আছে। সে, গ্যালিলিও আসলে বিশ্বাস করতেন সেটা হচ্ছে পরীক্ষা নির্ভর, পরীক্ষা নির্ভর উপাত্ত বিশ্লেষণে, উপাত্ত বিশ্লেষণে। অর্থাৎ সবাই দেখবে যে, তুমি জাস্ট চিন্তা করো, একটা পদার্থবিজ্ঞানীর চুল বলে এত বড় লম্বা হয়ে গেছে, মানে সব দিকে যাচ্ছে তাই অবস্থা, দাড়ি মোছ কিচ্ছু কাটে নাই, সারাদিন ধরে খালি ম্যাথ করতেছে। এটা ছিল হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞানের বিজ্ঞানীদের আপাদমস্তকের অবস্থা। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের সবাই হচ্ছে অ্যাপ্লিকেবল হয়ে গেল, প্র্যাকটিক্যাল হয়ে গেল। তাহলে কেন তোমাকে এইভাবে প্রশ্ন করবে যে পরীক্ষা নির্ভর উপাত্ত বিশ্লেষণের যেই সিস্টেমটা, এটা কে প্রবর্তক করছেন? উত্তর হচ্ছে লিও। উত্তর কি? লিও। এখন আসো আমরা একটু গ্যালিলিওর কথাটা পড়ি। তো গ্যালিলিওর ছবিটা তুমি যদি একটু দেখো, যদিও ছবিটা এখানে সুন্দর বোঝা যাইতেছে না, আমার ম্যাক্সিমাম জুম হয়ে গেছে। বইতে দেখবা সুন্দর মতো একটু সুন্দর দাড়ি দাড়ি ছাড়ি আছে, জাস্ট লাইক তোমার ধরো আহ গ্রামে ফু দেয়, আগে শহরেও দিত। মানে কোনো কিছু রোগ হয়েছে তো পানি পড়া, তারপরে হইতেছে ফু দেওয়া, এইসব মিডিয়াম ক্যাটাগরির কিছু লোক পাওয়া যেত, যেটা ধর্মীয় বেশে থাকতো। ঠিক আছে, এর মধ্যে অনেকে পজিটিভও আছে, ভালো আছে, ম্যাক্সিমামই হতেছে ফ্রড। এই আমার কাছে এই চিত্রটা মনে হলে আমার সেরকম কিছু পণ্ডিত ব্যক্তিদের মধ্যে কথা চিন্তা আমার মাথা চোখের সামনে ঘুরে, যারা হচ্ছে পানি পড়া দিয়ে বেড়ায়, ফু দিয়ে বেড়ায়, ঝাড় ফুক করে বেড়ায়। সোজা সাপটা কথা, দেখা গেছে যে জন্ডিস হয়েছে, হাত ধোয়া দিছে, জন্ডিস শেষ। ঠিক আছে, বাচ্চা হইতেছে না, দেখা গেছে হাত ধোয়া দিছে, 2 দিন পর বাচ্চা হয়ে গেছে। এরকম একটা অবস্থা, মানে গ্রামীণ পরিবেশে। তুমি একটা জিনিস চিন্তা করো যে এইখানে আমি ঠিক সেম একটা সেই ভণ্ডপীর মজিদের কথা চিন্তা করলাম, যার নাম হচ্ছে কি? লিও। যার নামও হইতেছে লিও। যার নাম হইতেছে লিও। আসো, এখন লিও কাছে ওরকম ধরো এক মহিলা গেছে, যারা বলতেছে সেটা হইতেছে আমার বাচ্চা কাচ্চা হইতেছে না, স্বামী বিদেশ।
এখন কি করবে? লিও, তার সেই মহিলার নাম ছিল হচ্ছে স্মৃতি। মহিলার নাম কি ছিল? স্মৃতি। সে সময় মতো দোয়া করে পানিতে ফু দিয়ে দিছে। আমার দিক তাকায় বলো, সাপোজ ধরো আমি লিও, আমি স্মৃতিকে সময় মতো পানিতে ফু দিয়ে দিছি, সময় মতো দোয়া করে ফু ফু দিয়ে দিলাম, বাস নে পানিটা খেয়ে আসিস মা, আর 1 মাস পর আসিস। আমি, অর্থাৎ লিও, সময় মতো দোয়া করে পানিতে ফু দিয়ে দিছে। ঠিক আছে? আই হোপ বুঝা যাইতেছে। না না না, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা রজার বেকন হবে না। রজার বেকন হবে না, আমি বুঝতে পারছি কেন প্রশ্নটা করছো। সমস্যা নাই। পীর বাবা ইসমাম ভাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি অবশ্যই পীর। না না না, খবরদার খবরদার খবরদার। অনলি ওয়ান পীর আছে, এর থেকে আমি তার ধারে কাছেও নাই, হইতেও চাই না পীর ভাই। মাফ করো। ঠিক আছে, মাফ করো, 2 দিন আগেও সেই পীরের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। খবরদার, এই চুপ 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 চুপ। 2 দিন আগেও সেই পীরের সাথে দেখা হয়েছে, ঠিক আছে, ডন মাইন্ড। আমি আগেও দেখছি, দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে। এই ফুলা ফুলছে, মুখ ঠুক ফুলছে, চুল বুল বড় সড়ো, কেমন লাগতেছে আমি বললাম, ভাই ভালো ভালো, সমস্যা নেই, খাইতে থাকেন। আচ্ছা আসো, মেইন জিনিসটা তোমাকে বুঝাই, তাহলে এখন পড়ালেখায় ফিরে আসি। গ্যালিলিও, স্মৃতি। স্মৃতি হচ্ছে স্মৃতিবিদ্যা। স্মৃতি কি? স্মৃতিবিদ্যা, যাকে বলা হয় কাইনেমেটিক্স। কাইনেম্যাটিক্স, ঠিক আছে। আচ্ছা, স্মৃতিকে সময়ের সাথে কি জড়িত ভাই? সময়ের সাথে সময়ের সাথে জড়িত হচ্ছে ঘড়ি, মানে হচ্ছে দোলক ঘড়ি। কি ঘড়ি? দোলক ঘড়ি। দোলক ঘড়িও তৈরি করছেন মিস্টার লিও। এবং দোয়া করে, এখানে একটা কথা খেয়াল করো, দোয়া। এই দোয়াটা মানে হইতেছে মানে দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রের ইংলিশ নাম কি? টেলিস্কোপ। টেলিস্কোপ। আচ্ছা, দোয়া পরে পানিতে ফু দিয়ে দিল, তাহলে পানিতে হচ্ছে পানি উত্তোলন যন্ত্র। পানি উত্তোলন যন্ত্র। আর ফু মানে কি? ফু মানে বাতাস, মানে বায়ু। অর্থাৎ বায়ু উত্তোলন, বায়ু থার্মোস্কোপ, বায়ু উত্তোলন বলতেছি, বায়ু থার্মোস্কোপ। কি? বায়ু থার্মোস্কোপ। থার্মোস্কোপ। তাহলে দেখো, আমাদের গ্যালিলিওনে আর নট এ সিঙ্গেল থিং বাকি আছে। তাহলে এখন থেকে গ্যালিলিও করলেই পীর বাবা লিওর কথা চিন্তা করবা, যে কিনা স্মৃতিকে সময় মতো দোয়া করে পানিতে ফু দিয়ে দিচ্ছিল। শেষ, আমাদের আর কিচ্ছু এখান থেকে নাই। এইখানে বলে আমরা একটা জিনিস জানি, সেটা হইতেছে, এইটা আসলে, এই দেখো, এই জিনিসটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, এটা বলে আমরা কমন জিনিস, যেটা আমি তোমার পড়াই নাই, পরন্ত বস্তু সূত্র। এইটা তুমি ওই যে কোনো একটা বাচ্চা পোলা পানবে, যদি জিজ্ঞেস করো সেও পারবে। অর্থাৎ পরন্ত বস্তু সূত্র সে দিছে হচ্ছে গ্যালিলিও, আর গতির সূত্র দিছে নিউটন, এটা আমরা জানি, এর জন্য আমি তোমার এখানে আনি নাই। প্রশ্ন করছে হচ্ছে কে সে? জোহরা। আছেই তো, এর থেকে পীর মানে তো আছেই একজন। আচ্ছা আসো, এইখান থেকে আর বললাম আর কোনো কিচ্ছু নাই, সব পড়াই দিছি সুন্দর মতো দাগায় নিয়ে তুমি মুখস্থ করে ফেলাবা, 1 লাইনে আমি পড়াই দিছি টোটালটা। এখন একটু আসো নিজের কালে, সেটা নিচের দিকে একটা কথা আছে, সেটা হচ্ছে মিস্টার নিউটন। তো এই যে লাইনটা যেটা আমি আগে পড়াইছিলাম, কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্রদান করেন। সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্রদান করেন। নিচের দিকে দেখো একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে গ্রহগুলোর, আমার সাথে একটু জিজ্ঞেস পড়ো, সেটা হইতেছে, আমি তোমার জিজ্ঞেস করলাম গ্রহগুলোর গতিপথ বৃত্তাকার, এইটা কে বলছে? ওয়ামিয়া, কে বলছে বলো তো? কেপলার। এক্স্যাক্টলি, আমার প্রশ্নটা খেয়াল করো, উপবৃত্তাকার কে বলছে? ওই কেতেই হইতেছে কেপলার। কেতেই কি? কেপলার। বুঝা গেছে? তুমি প্রশ্ন করো যে উপবৃত্তাকার এটা কে বলছে, কেতে কেপলার, আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন নিচের দিকে একটা কথা এখানে লেখা আছে, দেখো, সেটা হচ্ছে আমরা নিউটনের কিছু গুরুত্বপূর্ণ একটা তার আবিষ্কার যাওয়ার আগে একটা বইয়ের কথা পড়বো, সেটা হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এটা বললাম কমন জিনিস, এটা জীবনেও কেউ ভুল করবে না। এই গ্রন্থটি প্রকাশ করে, এটা লেখক কে? নিউটন ছিলেন।
যে জিনিসটা আমাদের একটু লাগবে সেটা হচ্ছে, দেখো আমি একটু লেখা আসছি, সেটা হচ্ছে নিউটন। নিউটনের আমি একটা জিনিস নেই, এই পাশে লিখি, আমি ছোট করে এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে নিউ। নিউ টেলস লেন্স অ। শুনতে একটু অদ্ভুত, ছন্দটা শুনতে একটু অদ্ভুত, কিন্তু কাজে দিবে, খুবই ইফেক্টিভ। নিউ টেলস লেন্স ক। টেলস, টেলসতে হচ্ছে আমরা এর আগেও টেলিস্কোপ পড়ছি, বাট নিউ টেলস, নিউ টেলস মানে হচ্ছে প্রতিফলক, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। টেলিস্কোপটা হচ্ছে টেলিস্কোপ, টেলিস্কোপ, তাহলে টেলিস্কোপ মানে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে আমরা প্রতিফলক টেলিস্কোপ পড়বো, আমাদের যে টেলিস্কোপের যে পরবর্তী যে আলোর অধ্যায়গুলো আছে, এখানে একটা দর্পণ ব্যবহার করা হয়, পরবর্তীতে আমরা পড়বো, সমস্যা নেই। এই জন্য নামটা আসছে প্রতিফলক টেলিস্কোপ, বাকিগুলো হচ্ছে প্রতিসরণ টেলিস্কোপ। এরপরে বলছে লেন্স, লেন্সের সূত্র, তাহলে নিউ টেল লেন্স ক, নিউ লেন্স, নিউ লেন্স টেলস ক, এটা অনেকে পড়ায়, আমি একটু নিচের মতো করে মনে রাখি, নিউ টেলস লেন্স ক। তুমি এই দুইটা উল্টাপাল্টা করে যেটা সহজ হয় তোমার জন্য মুখস্থ রাখতে পারো। লেন্স হচ্ছে লেন্সের সূত্র। এখন প্রশ্ন হইতেছে কতে কি, কতে প্রথম সেটা হচ্ছে কণিকা তত্ত্ব। আলোর কি? কণিকা তত্ত্ব। দুই নাম্বার কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর বিকিরণ। যদিও এটা নিয়ে পরে আমাদের আরো কথা হবে, কন্ট্রোভার্সিয়াল ইস্যু। আর এক কথা হচ্ছে ক্যালকুলাস, আর এক কথা কি ক্যালকুলাস। এই জিনিসটাই বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলোর কণিকা তত্ত্ব। আলো নিয়ে অনেক কথা আছে, আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর কণিকা তত্ত্ব, আলোর কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমরা নিউটনের সবকিছু করে ফেলাইছি। নিউটেল লেন্স ক, নিউটে নিউটন, টেলতে টেলিস্কোপ, কি টেলিস্কোপ? প্রতিফলক টেলিস্কোপ, যেহেতু নিউ টেলিস্কোপ। লেন্সে লেন্সের সূত্র, কতে তিনটা কথা, কণিকা তত্ত্ব, কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং ক্যালকুলাস। ওকে ফাইন। আচ্ছা, আর একটা কথা, এটা বলে আমরা সবাই জানি, বলবিদ্যার জনককে আমরা পড়ি হচ্ছে চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, তাহলে সেটার জনক তার কেউ না, তাই না? সেটার জনক তার কেউ না, সে আসলে তোমাদের সবার পরিচিত নিউটন কাকা। তো এখন ঘটনা হইতেছে, নিচের দিকে একটা কথা আছে, টমাস ইয়াং, নামের মধ্যে ইয়াং আছে। সে এরকম একটা ব্যক্তিত্ব যার মরার পরেও সে ইয়াং আছে। কারণটা কি? সে একটা পরীক্ষা করছিল, নাম হচ্ছে ডি ইয়ং এর ডিচির পরীক্ষা। এটার সাহায্যে সে আলোর কি প্রকাশ করছিল বলতো? এই ফুয়াদ, বলতো কি, সমবর্তন, অপবর্তন, নাকি অন্য কিছু কোনোটা? ফুয়াদ। ভাই অপবর্তন, সমবর্তন, ব্যতিচার। আচ্ছা, ব্যতিচার প্রকাশ করছে। মেইনলি আসলে কোনটা, মেইনলি কোনটা সেটা বলো। মেইনলি ব্যতিচার। ব্যতিচারী লাগাবা, অপবর্তন আমরা আর পড়াবো না, ও লাগাবো না, কারণ ইয়ং এর দ্বিচির পরীক্ষার সাহায্যে ব্যতিচার, দেখো দ্বিচির, চিরের সাথে চার খুব চমৎকার একটা মিল আছে। তাহলে ইয়ং এর দ্বিচির পরীক্ষার সাহায্যে সে ব্যতিচার, আলোর ব্যতিচারটা ঘটাইছিলেন কে? ইয়ং। এটা আমাদের মুখস্থ। নিচের দিকে হাইগেন্স আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন, এগুলো আমি এক্সট্রা করে সুন্দর করে একটু পড়াই দিব। তার আগে আমরা একটু পরের পেজে যাই, পরের পেজে আগে একটু কিছু লেখা আছে, আমরা একটু সেটা পড়ে ফেলাই। ফার্স্ট অফ অল তো একটা জিনিস দেখো, আমি এখানে একটা দুইটা বইয়ের কথা লিখছি। এক নম্বর বই হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, স্টিফেন হকিংস লিখছিলেন। এটা আমাদের একটু লাগবে। এবং পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজ, এটাও আমরা জানি লিওনার্দো দা ভিঞ্চি, খুবই সহজ জিনিস। উড়োজাহাজ আঁকছিলেন, নকশা করছিলেন। আমরা জানি দা ভিঞ্চি হচ্ছে ছবি আঁকানে পারদর্শী ছিলেন, তাহলে উড়োজাহাজের ছবি তো নর্মাল তুমি আমি আঁকতে পারবো না, এটা ভিঞ্চি লাগবে। এখন আসো, আমরা ইয়ং নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা, এটা সবাই জানো, ইয়ং গুণাঙ্ক বলে একটা টাইপ, একটা টপিক আছে, আমরা পড়বো। তাহলে এই স্থিতিস্থাপক পদার্থের যে দৈর্ঘ্য গুণাঙ্ক, এটাও ইয়ং এর আবিষ্কার। আচ্ছা, মানব চোখের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই লাইনটা আমি তোমাকে পড়তেছি, মানব চোখে বিভিন্ন আলোর সংবেদনশীলতা সম্বন্ধে তিনি সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন। কে? উত্তর হচ্ছে ইয়ং।
তুমি এই জিনিসটা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে তোমার প্রশ্নটা বলবে বললাম মানব চোখে বিভিন্ন আলোর সংবেদনশীলতা। মানব যত মানুষ যখন ইয়াং থাকে তার চোখের সংবেদনশীলতা ভালো থাকে, আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যাবে তার চোখের সংবেদনশীলতা আস্তে আস্তে কমতে থাকবে। সো স্বাভাবিকভাবে যখন চোখের সংবেদনশীলতার কথা আসবে তোমার মাথায় হিট করবে এটা ইয়াং রিলেটেড কোনো জিনিস। ভালো, এখন আসো আমাদের মাইকেল ফ্যারাডে। আমি একটু মানে মজা করে পড়তাম, সেটা হচ্ছে ফ্যারাডে ফ্যারাডে ফতে ফেসে গেছে, ফেসে গেছে। আসলে ফেসেতে আমি পড়তাম হচ্ছে ফ্যারাডের সাথে, একটা তো ফ্যারাডে আর সেতে হচ্ছে আবেশ, আবেশ, আবেশ। যত টাইপের আবেশ আছে সে হচ্ছে, আবেশ মানে হচ্ছে ফাইসে যাওয়া, কি বলছি, আবেশ মানে হচ্ছে ফাইসে যাওয়া, তাহলে সেটা হবে হচ্ছে মাইকেল ফ্যারাডে। দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ, আপেক্ষিক আবেশ, আচ্ছা, চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহের সৃষ্টি করা যায় এটসেট্রা, জেনারেটর ট্রান্সফরমার, তড়িৎ বিশ্লেষণ, এই যে বিশ্লেষণ, এইটাও বিশ্লেষণ, এটাও এক প্রকার আবেশ, তাহলে বসবা থাকলেই সেটা আবেশ। সহজ সবটা বলছি। তাহলে ফ্যারাডে কি, যত প্রকার আবেশ আর যত প্রকার বিশ্লেষণ, কাহিনী শেষ। এরপর আসো লর্ড রাদারফোর্ড, নামের মধ্যে লর্ড কথাটা আছে, তার মানে কি সে কেন্দ্রের দিকে থাকবে, কেন্দ্রের দিকে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং প্রোটন। তাহলে নিউক্লিয়াস প্রোটন আবিষ্কার করছেন রাদারফোর্ড, এটা আমরা কেমিস্ট্রিতেই জানে আসছি। আলবার্ট আইনস্টাইন নিয়ে হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, দেখো এদিক তাকাও। আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ক্রিয়া আমরা পড়ছিও, সেকেন্ড পেপারে পড়বো। আ আপেক্ষিক তত্ত্বর আ এবং ভর শক্তির জড়তার সূত্র, এটা সবাই জানে, পিচ্ছি পিচ্ছি, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটাও দিচ্ছেন হচ্ছে আমাদের আইনস্টাইন। যেইটা আমরা জানি না সেটা হচ্ছে ব্রাউনীয় গতি বলে একটা গতি আছে, আমরা পড়বো প্রথম পত্রের পঞ্চম অধ্যায় একটা পড়বো, একটা গতি আছে ব্রাউনীয় গতি, দ্রবণের মধ্যে কিছু দ্রবণীয় পদার্থের একটা গতি পাওয়া যায়, এটাকে বলা হয় ব্রাউনীয় গতি। ঠিক আছে, সো এই জিনিসটা খালি এক্সেপশন, একটা এক্সেপশন ব্যতিক্রম তুমি একটু মুখস্থ করে ফেলবা। ব্রাউনীয় গতির জনক হচ্ছে আমাদের আইনস্টাইন, এইটুক পড়লে আমাদের আর কিছু লাগবে না। নিচের দিকে চলে আসো, আমরা জানি আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্বের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বিশেষ পার্ট আর একটা হচ্ছে সার্বজনীন পার্ট। তোমার মনে হইতে পারে যে বিশেষ পার্টটা তো শেষে দিবেন, না, বিশেষ পার্টটাই শুরুতে দিয়েছিল 1905 সালে, বিশেষ তত্ত্ব 1905 সালে দেওয়া হয় কি বিশেষ তত্ত্ব, আর 10 বছর পর 1915 সালে দেওয়া হয় হচ্ছে এই টোটাল আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব। আপেক্ষিকতার কোন তত্ত্ব, সার্বিক তত্ত্ব। ঠিক আছে, এবং একটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় বৃহত্তম তত্ত্ব হিসেবে পরিচিত, প্রথম বললাম না, প্রথম না। তোমাকে যদি যখন আমি প্রশ্নটা উল্টা করে করবো দ্বিতীয় বৃহত্তম তত্ত্ব কোনটি, কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব, এটসেট্রা এটসেট্রা, তখন তুমি বললাম গুলায় যাবা। তো এই জিনিসটা খুব চমৎকার করে দাগায় ফেলো যে আপেক্ষিক তত্ত্ব বললাম প্রথম বৃহত্তম না, এটা দ্বিতীয় বৃহত্তম তত্ত্ব হিসেবে পরিচিত। এইটুক জানলে আমাদের আইনস্টাইন থেকে আর কিছু জানা লাগবে না। তাহলে আইনস্টাইন আমরা সবাই জানি আপেক্ষিক তত্ত্ব দিচ্ছেন, আমরা জানি আলোক তড়িৎক্রিয়া এটাও দিচ্ছেন। দুইটা জিনিস এক্সেপশন, একটা হচ্ছে ব্রাউনীয় গতির জন্য, দুই নাম্বারটা হচ্ছে এই তত্ত্বটা বললাম দ্বিতীয় বৃহত্তম তত্ত্ব। বাস, এখন আসো আমরা আরেকটু ভেতরের দিকে যাব, ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, এইখান থেকে আমাদের আসলে পড়ার কিছু নেই, আমি তোমাদের এখন কনফিউশনটা দূর করাবো, ওয়েট। ও, খেয়াল করো, এইখানে আমার চারটা কথা লেখা আছে, ঠিক আছে, আলো নিয়ে চারটা কথা লেখা আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তিনটা কথা, আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর কণিকা তত্ত্ব, আলোর কোয়ান্টাম তত্ত্ব। তো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কণিকা, এটা আমরা জানাইছি যে কণিকার মধ্যেই নি আছে, নিতে হচ্ছে নিউটন, এটা আমরা আগেই পড়ে ফেলছি। তরঙ্গ তত্ত্ব কে দিছে, তরঙ্গ তত্ত্বে গ আছে, হাইগেন্সের মধ্যে মধ্যে গ আছে। সবসময় মনে রাখবা সেটা হচ্ছে হাই, হাই তুমি দিচ্ছ, তার মানে তুমি এভাবে দিচ্ছ, তাই না, হাই। তাহলে কি করতেছে, এখানে একটা তরঙ্গ সৃষ্টি হইতেছে, এখানে একটা কি সৃষ্টি হচ্ছে, তরঙ্গ সৃষ্টি হচ্ছে। অনেকে এইভাবে পড়তে পারো, যেভাবে তোমার ভালো। গ আছে, গ আছে, এটাও মনে রাখতে পারো। হাই দিলে তরঙ্গ সৃষ্টি হয়, এটাও ভালো হতে পারো। ঠিক আছে, স্বাভাবিকভাবে কেউ যদি তোমাকে একটু হাই দেয়,
তোমার মনে একটা তরঙ্গ আসতেই পারে, ঠিক আছে, তোমার মনে একটা তরঙ্গ আসতেই পারে, সেভাবেও পড়তে পারো, সমস্যা নেই। নাক, নিউটন কণিকা, পথে তো কোয়ান্টামও আছে, তো নাক দিলে সমস্যা আছে। আসো, এখন আসো, সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের যে বিষয়টা, এইটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তো তুমি, আমি একটা একটা জিনিস, তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে কোয়ান্টাম, এবং এই কোয়ান্টাম যখন শেষ হয়েছে, কি দিয়ে শেষ হয়েছে? ম দিয়ে শেষ হয়েছে। ম দিয়ে আছে কোনটা? ম্যাক্স প্লাঙ্কিয়াস। কোয়ান্টাম শেষ হয়েছে ম দিয়ে, তাহলে ম দিয়ে হচ্ছে পরে তার আবিষ্কারকের নাম শুরু হবে মতে, ম্যাক্স প্লাঙ্ক। তাহলে আমাদের এই যে তিনটা জিনিস নিয়ে ঝামেলা হইতো, সেটা আমাদের শেষ। তরঙ্গ দিলে, কেউ আমাকে হাই দিলে আমার মনে তরঙ্গ তৈরি হবে, ভালো কথা, একটু শিহরিত হব, তাহলে তরঙ্গ, হাইগেন্স। আবার আলোর কণিকা তত্ত্ব, কণির মধ্যে নিয়ে আছে নিউটন। আলোর কোয়ান্টাম তত্ত্ব, শেষে ম, ম দিয়ে কি আছে? ম্যাক্স প্লাঙ্ক আছে। নিচের দিকে আসো, কোয়ান্টাম তত্ত্ব প্রদান করছেন ম্যাক্স প্লাঙ্ক, কিন্তু কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারিত করছে, সেটা হচ্ছে আমাদের আইনস্টাইন। এই জিনিসটা বললাম খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাকে হেলাফেলা করো না। কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত না করলে কোয়ান্টাম তত্ত্ব বলে কোনো কিছুর অস্তিত্বই থাকতো না। এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যে কোয়ান্টাম তত্ত্ব দিছে ম্যাক্স প্লাঙ্ক, কিন্তু সম্প্রসারণ করছেন হচ্ছে আইনস্টাইন। সম্প্রসারণ করছেন কে? আইনস্টাইন। আলোর তড়িৎক্রিয়া, আইনস্টাইন, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, আ দিয়ে, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, সমস্যা নেই। এইখানে দেখো দুইটা কথা আছে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। আমি বলছি আবেশ, আবেশ মানে হচ্ছে ফেসে যাওয়া। আবেশ মানে কি? ফেসে যাওয়া। ফেসে যাওয়াতে ফতে হচ্ছে ফ্যারাডে, তাহলে আমাদের এটা মুখস্থ হয়ে গেছে। বাকি আছে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আলোর তরঙ্গ তত্ত্ব, হাইগেন্স, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েল। এই দুইটা জিনিস বললাম, তোমার খুব চমৎকার করে মাথায় রাখতে হবে। তুমি বলতেছো যে আলোর তরঙ্গ তত্ত্ব, সেটা হচ্ছে হাইগেন্স, আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। তো এই জিনিসটার মধ্যে চমৎকার একটা মিল আমি পাই, দেখো খেয়াল করো। সে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। আমার ভুল হয়তো, আসলে কিভাবে দেখো, আমরা ত লিখি কিভাবে? ত। আমরা ও লিখি কিভাবে? এই না? তাইলে তুমি যদি এই জায়গাটা, মাঝখানের এই জায়গাটা একটু কাইটে দাও, মাঝখানের এই জায়গাটা কি গাঞ্জা খড়ি তত্ত্ব মত্ত লাগানো লাগে, দেখো এই মাঝখানের জায়গাটা যদি কাইটে দাও, তাহলে কি আসে? ত আসে। তাহলে এই যে ত, 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 মানে ত, তর এই ওয়েল, 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 এই ওয়েলের ও আমি আসলে বুঝাইছি। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব মানে হচ্ছে ত, ততে হচ্ছে ওয়েল। ভুল হবে? আর ভুল হবে না। তাহলে আলো আমার সাথে মুখস্থ করো, আলোর তরঙ্গ তত্ত্ব হাইগেন্স, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ওয়েল। কি ওয়েল? ম্যাক্সওয়েল। আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এখন একটু এই পাশে আসো, দেখো এখানে কিছু কথা লেখা আছে। উদস্থিত বিদ্যা, উদস্থিত নিক্তি। তো আমি আগেই বলছি যে ওই, আমি আগেই বলছি যে বিদ্যা যেটা, সেটা হচ্ছে আগে আসে। আগে মানে কি? প্রাচীন। প্রাচীন মানে আর কি? আমরা পড়ছি না আর কি ব্যাকটেরিয়া? তাহলে আর কি যেটা বিদ্যা, সেটা হচ্ছে আর কি, আর্কিমিডিস। আর তাহলে নিক্তি আসবে আর্কিমিডিসের একটু পরে, গ্যালিলিও। আধুনিক বিজ্ঞান যখনই শুরু হয়েছে, আমরা সবাই জানি পরন্ত বস্তুর সূত্র গ্যালিলিও দিছে, গতির সূত্র দিছে নিউটন, আর ব্রাউনীয় গতি দিছে আইনস্টাইন। তাহলে দেখো, এরপরে আশা করি, এরপরে হাত, হাইগেন্স তরঙ্গ, এটা পড়ো না খবরদার। সাবিত কট খাবা বললাম, আমি যেভাবে পড়াইছি সেভাবে পড়ো, কারণ আমি এই জায়গাগুলো খুব ঠেকে ঠেকে শিখছি ভাই, ঠিক আছে? ফার্স্ট টাইমে আমিও খুব ঠেকে ঠেকে শিখছি। তাহলে আশা করি এখন ইনশাল্লাহ তোমাদের আর এই আবিষ্কারক নিয়ে একটা ইনফরমেশনেও তোমাদের ভুল হবে না, আই হোপ। হওয়া উচিত না। আরেকবার তুমি জাস্ট ক্লাসটা করে রিভাইজ দিলে, বই রিভাইজ দিলে তোমাদের হয়ে যাবে। এখন আসো আমাদের পরিমাপের মূলনীতি। আসলে পরিমাপের মূলনীতি আগেই ছিল, আমি একটু দাগাই নাই। সে হচ্ছে এই পার্টটা একটু দাগালা, রাশির মাপ সমান সমান সংখ্যা গুণ একক। এটা হচ্ছে পরিমাপের মূলনীতি। ওয়েট, এনি কোশ্চেন?
কোনো কোশ্চেন থাকলে করো, ফাঁকে ফাঁকে উত্তর দেই, যে টাইপের কোশ্চেন, মানে পড়ালেখা পড়ালেখা রিলেটেড না বা যে কোনো কিছু রিলেটেড। ওকে, আসো। আমরা আহ এরপরে এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এবং এটা আমাদের লাগবে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য, আমাদের লাগবে, সেটা হচ্ছে পরিমাপের ভুল বা ত্রুটি। এই জায়গা নিয়ে অনেকের অনেক পেঁচায়, ঠিক আছে? এই জায়গা নিয়ে প্রচুর পরিমাণে প্যাচ খাইছি ভাই আমি, যে এই জায়গাটা নিয়ে যে প্যারাটা খাইছি, কারণ প্রথম অধ্যায় তো ইন্টারমিডিয়েটে ঠিক মতো পড়িই নাই, কারণ এখান থেকে অঙ্ক অঙ্ক আসে না, যতটুকু মোটামুটি লাগে বোর্ডের এমসিকিউ করে আমি মোটামুটি কমপ্লিট। এখন যখন আমি আসলে অ্যাডমিশনে ঢুকছি, তখন আসলে দেখি বিশাল চ্যাপ্টার, তখন আমি দেখি বিশাল চ্যাপ্টার। আসো আমরা এই জায়গাটা একটু সলভ করি। ফার্স্ট অফ অল, বিভিন্ন ত্রুটি আছে, যান্ত্রিক ত্রুটি আছে, ইংলিশ টার্ম সহ আমাদের লাগবে, পর্যবেক্ষণ, এলোমেলো, পুনরাবৃত্তি, লঘিষ্ঠকরণ ত্রুটি সবাই আছে, জানো, সমস্যা না। এখন নিচের দিকে একটা কথা খেয়াল করো, তোমার যান্ত্রিক ত্রুটি, এখান থেকে তোমার প্রশ্ন আসবে হইতেছে নিচের কোনটি যান্ত্রিক ত্রুটির উদাহরণ নয়। প্রশ্নটা খেয়াল করো। ধরো তোমার হাতে একটা যন্ত্র আছে, তোমার হাতে ধরো একটা যন্ত্র আছে, যন্ত্রটা পিছলে পড়ে যাইতেছে, তাহলে এই এলাকাটা কি শূন্য এলাকা না? তো তুমি বলতেছো যন্ত্রটি পিছলে শূন্যে চলে গেল। খেয়াল করো, তাহলে যন্ত্রতে হচ্ছে যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটির উদাহরণ কি কি আছে? পিছতে হচ্ছে প্রথমত পিছট ত্রুটি, লেতে হচ্ছে লেভেল ত্রুটি, শূন্যতে হচ্ছে শূন্য ত্রুটি। পিছট ত্রুটি, লেভেল ত্রুটি, শূন্য ত্রুটি, মেডিকেল 21-এর কোশ্চেন এটা। এবং পিছট মানে কি? পিছনে। তাহলে ইংলিশ কি? পিছনে মানে কি? ব্যাক। তাহলে ব্যাক, BACKLASH, ব্যাক ক্লাস ত্রুটি কোনটি? প্রশ্ন এটাও হবে মেডিকেলে, নিচের কোনটিকে ব্যাক ক্লাস ত্রুটি বলা হয়? উত্তর হচ্ছে ব্যাক মানে পিছনে, পিছন। এখন আসো, সেটা হইতেছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা শেষ। এখন আসো আমাদের শূন্য ত্রুটির বেলায় কোথায় কোথায় দেখা যায়। মাথায় রাখবা, যে কোনো টাইপের যন্ত্র যেখানে শূন্য দাগ আছে সেখানে শূন্য ত্রুটি দেখা যাবে। সেটা হইতে পারে কোনো স্কেল, নর্মাল স্কেল হোক, ভার্নিয়ার স্কেল হোক, সেটা হইতে পারে কোনো স্ক্রু গজ, কারণ এখানে একটা স্কেল আছে। সেটা হতে পারে কোনো স্লাইড ক্যালিপার্স, কারণ সেখানেও শূন্য দাগ আছে। স্ফেরোমিটার, সেটাও শূন্য দাগ আছে। তার মানে এই স্কেল, গজ, পার্স, মিটার, কি বলছি? স্কেল, গজ, পার্স, মিটার। পড়ো পড়ো, আমার সাথেই পড়ো, একটু জোরে জোরে পড়ো। স্কেল, গজ, পার্স, মিটার, এদের শূন্য দাগ আছে কি নাই তোমার মনকে প্রশ্ন করো। আছে, তার মানে এটা শূন্য ত্রুটি পাওয়া যাবে। কাহিনী শেষ। কি লিখছো? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা আসো, এখন আসো পিছট ত্রুটি বা ব্যাকলাশ ত্রুটি কোথায় দেখা যায়। দেখো, পিছট ত্রুটি আশা করি দেখা যাইতেছে। হুম, পিছট ত্রুটির এই যে শেষে একটা কথা আছে ট, এই নাটের শেষেও একটা কথা লেখা আছে, সরি একটা অক্ষর আছে ট। তাহলে পিছট মানে হচ্ছে নাট। নাট মানে নাট স্ক্রু। স্ক্রু নাট বা নাট স্ক্রু যে নীতি, অর্থাৎ যেখানে নাট স্ক্রু কার্যকলাপ সংগঠিত হয়, সে সকল নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যে সকল যন্ত্র আছে, সবগুলাই আমার পিছট ত্রুটি দেখা যাবে। তাহলে এইটার কাজটা কি? স্ক্রুটাকে একদিকেই তোমার ঘুরাইতে হবে, ঠিক আছে? মানে লয়াল থাকতে হবে একদিকের প্রতি। তুমি 14 দিকের প্রতি, 12 দিকের প্রতি মানে লয়ালিটি প্রদর্শন করে তো লাভ নাই। একজনের প্রতি লয়াল থাকো, একদিকের প্রতি লয়াল থাকো, তাহলে সেই জিনিসটাই হয়ে গেল। তাহলে পিছটের ট বললে স্ক্রু নাট। প্রশ্ন হবে এইভাবে, স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি হয়েছে, সে সকল যন্ত্রতে কোন ধরনের ত্রুটি দেখা যায়? আশা করি এখন থেকে পারবো। নিচে আসো, সেটা হচ্ছে লেভেল ত্রুটি। কি আছে? লেভেল ত্রুটি। বাংলাদেশে একটা র্যাপ গান ছিল, ঠিক আছে? বাংলাদেশে একটা র্যাপ গান ছিল, সেটা হচ্ছে লেভেলে নাই। এই দেওয়ানবাগি, দেওয়ানবাগি, দেওয়ানবাগি কই? জি ভাইয়া। আচ্ছা, র্যাপ গানটা শুনছো না? জি ভাইয়া, শুনছি। হ্যাঁ,
একটা লিরিক্স বলো, লেভেলে নাই। রিলিক্স বলো তো গানটার। আজকে যারা যারা লেভেলে শুনে নাই। লেভেলে লেভেলে কি লেভেলে নাই, তারপরে আচ্ছা। সো ফাকিং রিচ আর ইয়েস, সো ফাকিং ইয়েস, রিচ। ইয়েস। আজকে যারা যারা লেভেলে নাই, অবশ্যই গানটা একটু ইউটিউবে সার্চ করে দেখে নিও। রোজার মধ্যে দেখো না, দিনের বেলা দেখো না, রাতের মধ্যে দেখো। তোমার আমি একটু জাস্ট লিরিক্স দেখে নেই। ভাইয়া দিন রাত দুইটাই তো রোজার টাইম, রাতে কেন দেখবো? ঠিক আছে। কি কিছু বললা মুন্নি, কিছু বললা? দিন আর রাত দুইটাই তো রোজার টাইম, রাতে কেন দেখবো? আচ্ছা, জাস্ট শুনো, সমস্যা নাই, জাস্ট একটু লিরিক্সটা শুনো। ঠিক আছে। এই যে ঘটনাটা যে লেভেলে নাই, তো তুই যে আমার লেভেলে নাই, তাহলে লেভেলে কি হইতে হবে? লেভেল আমি টাইনেই নিব। কি বলছি? লেভেলে নিবি টেনে। জাস্ট সহজ কথা। লেভেল ত্রুটি যখন তুমি করতে যাওয়া, মানে আসলে তোমাকে দুইটা যেই সকল যন্ত্র এরকম নিক্তির মতো ওঠানামা করে, সেই সকল ক্ষেত্রে হচ্ছে লেভেল ত্রুটি আসে। তাহলে এই যে তোমার এই লাইনটা লেভেলে নাই, তাহলে লেভেলে নাই মানে লেভেলে নিবি টেনে। তুই লেভেলে নাই, লেভেলকে টাইনে নিয়ে যাবি। সো এই যে লেভেল ত্রুটি, নিতে হচ্ছে নিক্তি, নিবিতে নিতে হচ্ছে নিক্তি। এবং বিতে একটা জিনিস খেয়াল করো, বিতে সেটা হচ্ছে বিক্ষেপী চৌম্বকমান যন্ত্র। এই যে নিক্তি, বিক্ষেপ চৌম্বকমান যন্ত্র। আর টেনে একটা জিনিস খেয়াল করো, টেনে টেনেতে হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। শেষ। লেভেলিং স্ক্রুর সাহায্যে আমরা এবং স্পিড লেভেলের সাহায্যে লেভেলিং করে দিতে হয়, সুযন্ত্র লেভেল ত্রুটি দেখা যায়। তাহলে আমাদের লেভেল ত্রুটিও বললাম শেষ হয়ে গেল। কি কি আছে? নিবি টেনে নিক্তি, বিক্ষেপী চৌম্বকমান যন্ত্র, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আসো পর্যবেক্ষণমূলক ত্রুটি বা অবজারভেশনাল ত্রুটি বা পার্সোনাল এরর, যেটাকে বলা হয় ব্যক্তিগত ত্রুটি। কারণ একজন পর্যবেক্ষণ মানে হচ্ছে পর্যবেক্ষকের সাথে রিলেশনটা থাকবে। পর্যবেক্ষক 100%ই কোনো রোবট হবে না, তুমি আমি কোনো ব্যক্তি হবো। তাহলে ব্যক্তিগত ত্রুটি কোনটা? পর্যবেক্ষণ ত্রুটি। বা তোমাকে বলবে নিচের কোনটি পর্যবেক্ষণ ত্রুটি, উদাহরণের পার্সোনাল ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি দেখো আগেই আছে, তাহলে ব্যক্তিগত ত্রুটি দিতে হবে। ওকে। আসো, আর একটা কথা, ইম্পর্টেন্ট বিষয়, সিরিয়াস বিষয়। দেখবা যে ইসাক স্যারের অধ্যায়ের শেষে এক কথা অনেকগুলো লাইন আছে, ওইখানে বললাম প্রচুর পরিমাণে ভুল দেওয়া। কখনোই ভুলটা দাগাবা না, ঠিক আছে? এই জিনিসটা মাইন্ড করো, মনে রাখবা, মাথায় রাখবা। আচ্ছা আসো, এখন প্রশ্ন হইতেছে পর্যবেক্ষণমূলক ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি কি কি আছে। সুন্দর মতো এই ছন্দটা মনে রাখবা। সবজির বাম প্রান্তে লবণ পরিবেশন করে পর্যবেক্ষণ করো। সবজির, তুমি রান্না করতেছো, এখন তুমি বুঝতেছো না যে কতটুকু লবণ দিচ্ছ। তো তুমি একটু বাম প্রান্তে, সবজির বাম প্রান্তে লবণ দিয়ে, বাম প্রান্তে লবণ পরিবেশন করে পর্যবেক্ষণ তুমি করতেছো। ঠিক আছে? তো এই একটা লাইন, শিট টাইপের লাইন তুমি মুখস্থ করে ফেলাও। তো সবজি আসলে বলতে বুঝাইছি সেটা হচ্ছে সূচক ত্রুটি, সূচক ত্রুটি। ঠিক আছে? বাম প্রান্ত, বাম প্রান্ত খেয়াল করো, প্রান্ততে প্রান্ত দাগ ত্রুটি, বামতে ব্যক্তিগত ত্রুটি। আর লবণ, লবণতে লম্বন ত্রুটি। আর একটা আছে পরিবেশগত ত্রুটি, এইটা হচ্ছে আমার পর্যবেক্ষণ ত্রুটির উদাহরণ। তোমাকে প্রশ্ন বলবে নিচের কোনটি পর্যবেক্ষণমূলক ত্রুটির উদাহরণ নয়, তোমাকে দিবে হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি। লঘিষ্ঠ গণন ত্রুটি, দেখো লঘিষ্ঠ গণন ত্রুটি বললাম, পর্যবেক্ষণ ত্রুটি নয়। লম্বন ত্রুটি হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি। ঠিক আছে? এজন্য আমি লবণ পড়াইছি, লম্বন, লম্বন ল ব মিল আছে। তো লঘিষ্ঠ খালি ল দেয়, লঘিষ্ঠ এই জিনিসটা আবার পড়ো না। লম্বন ত্রুটি হচ্ছে লবণের লম্বন ত্রুটি। তাহলে আমরা কি বলছি? সবজি বাম প্রান্তে লবণ পরিবেশন করে পর্যবেক্ষণ করো। এখন আসো ভেতরের মধ্যে, এই যে তোমাকে আরেকটা প্রশ্ন হবে এখান থেকে, নিচের কোনটি প্যারালাক্স এরর, বা আসলে উত্তরটা হচ্ছে পর্যবেক্ষণমূলক প্রত্যেকটা ত্রুটি আসলে প্যারালাক্স এরর। কারণ দৃষ্টিভ্রম ত্রুটি, আমার মতো তোমার মতো যা চশমা ইউজ করে, তারা দেখা গেছে 0.5 রে 0.6 বানায় ফেলাইছে, এরকম সামথিং ত্রুটি। এই লাইনটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এটিএম করবা, এটিএম বুঝো তো, একটানা মুখস্থ। যে দৃষ্টিভ্রম ত্রুটি কিসের উদাহরণ? পর্যবেক্ষণের উদাহরণ। দৃষ্টি সবসময় পর্যবেক্ষকেরই থাকে, সহজ কথা। এখন আসো এলোমেলো বা অনিয়মিত ত্রুটির উদাহরণ। এর ইংলিশ টার্মটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে র্যান্ডম এরর।
এলোমেলো ত্রুটি দুই টাইপের হয়, একটা হচ্ছে পর্যবেক্ষকের পর্যবেক্ষণের কারণে, আর একটা হচ্ছে পরীক্ষার যন্ত্রের অবস্থার পরিবর্তনের জন্য, অর্থাৎ যন্ত্রের কারণে। তাহলে এলোমেলো হয় পর্যবেক্ষকের মাথাটা গেছে পাগলায় গেছে সে এলোমেলো, নাহলে যন্ত্রের মাথা গেছে পাগলায় গেছে সে এলোমেলো। তাহলে দুইটা কারণেই হয় এলোমেলো ত্রুটি। কেন পড়াইতেছি আমি বলতেছি, নিচের কোনটি অনিয়মিত ত্রুটি খুবই ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে নিয়মিত ত্রুটি পড়াচ্ছি। অনিয়মিত ত্রুটি কিসের কিসের জন্য হয়? পর্যবেক্ষণের জন্য হইতে পারে, বা পর্যবেক্ষকের জন্য হইতে পারে, যন্ত্রের জন্য হইতে পারে। এখন আসো আমরা একটু নিচের দিকে আসি। এটা হইতেছে এই এলোমেলো ত্রুটি যখন আমি কিভাবে কমাবো, অধিক সংখ্যক পাঠ গ্রহণ করে গড় নিতে হবে। এখন আমি তোমাদের একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে কাশফুল, বলো তো ভাইয়া, একটা পাঠ তুমি যদি 50 বারের জায়গায় 100 বার নেও, তোমার পাঠের ত্রুটি বাড়বে না কমবে? বাড়বে কমবে। ভাইয়া। ত্রুটি বাড়বে না কমবে কাশফুল? কমবে ভাইয়া। একবার বললা বাড়বে, একবার বললে কমবে, তুমি তো লয়াল না রে ভাইয়া না। একই তো। বাড়াও একই কমাও একই, দুইটাই কি একই? এর কি কোনো কথা হইলো? বাড়াও একই কমাও একই, এটা কি কোনো কথা হইলো? কি হবে ভালো মতন বলো। আচ্ছা বাড়বে, জানান প্রথম ভুল, ভুল। হ্যাঁ, কমবে। একমাত্র তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা অঙ্ক বারবার বারবার তুমি করতেছো, কইরে তুমি কি করতেছো, তাহলে ত্রুটি মানে কি? ভুল। তাহলে তুমি বারবার যদি একটা অঙ্ক করো, তোমার ত্রুটি কমবে না, তোমার ভুল কমবে না। সো সবসময় মাথায় রাখবা, ত্রুটির বেলায় যত বেশি পাঠ নেওয়া যায় ত্রুটির পরিমাণ তত কমে। কারণ পাঠের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায় ভাগ, ভাগ নিচের সংখ্যাটা নিচে চলে যায়, তখন ত্রুটির পার্সেন্টেজটা আস্তে 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 কমে। ঠিক আছে? ইয়েস, ইয়েস। আচ্ছা আসো, এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, নিচের কোনটি পুনরাবৃত্তিক ত্রুটি, যার অপর নাম হচ্ছে নিয়মিত ত্রুটি বা সিস্টেম্যাটিক এরর। এই যে লাইনটাই হচ্ছে খাতা মুখস্থ করে ফেলা। পুনরাবৃত্তিক, যেটা পুনরাবৃত্তিক সেটা নিয়মিতই হয়, নিয়মিত যেটা নিয়মিত সেটা হচ্ছে সিস্টেম, তার মানে সিস্টেমেটিক এরর। ভালো কথা। এখন এই সিস্টেমেটিক এররটা কোথায় কোথায় পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো, তুমি বলতেছো তোমার নিয়মিত বা বারবার বা পুনরায় মিস্টার স্ক্রু, তোমার নিয়মিত মিস্টার স্ক্রু এর সাথে পটেনশিয়াল মিটিং করা প্রয়োজন। তোমার নিয়মিত মিস্টার স্ক্রুর সাথে পটেনশিয়াল একটা মিটিং করা প্রয়োজন, মানে যে মিটিং এর আউটপুটটা খুব ভালো। যেরকম আমি যখন মাঝে মাঝে আমার টিম নিয়ে মাঝে মাঝে মিটিং করি, হ্যাঁ, মিটিং এর যাতে আউটপুট ভালো হলে সেটাকে আমরা বলি পোটেনশিয়াল মিটিং। ঠিক আছে? যে পোল দিতেছি, পোলের উত্তরগুলো যাতে সঠিক হয়, কয়েকটা পোলের উত্তর ভুল হয়েছে, এটা আমি এক্সট্রিমলি সরি। পোলের উত্তর যারা দিচ্ছে, আমাদের টিম মেম্বার্সরা আছে, তারা উত্তরটা যেন সঠিকভাবে করে, পেজ যারা রান করতেছে সেটা সঠিকভাবে রিপ্লাই দেয়, ওয়েবসাইট যেটা ডেভেলপ হইতেছে সেটা যাতে ওয়েবসাইট ভালোভাবে ডেভেলপ করে, এইভাবে যে ঘটনাগুলো ঘটতেছে এটা যখন একটা সঠিক আউটপুট পাওয়া যায় তখন আমরা বলি সেটা পোটেনশিয়াল মিটিং। তাহলে তুমি পোটেনশিয়াল মিটিং করবা কার সাথে? মিস্টার স্ক্রুর সাথে। কতবার? বারবার, পুনরায়, নিয়মিত। তুমি জিনিসটা বলতেছো যে তোমার নিয়মিত, অর্থাৎ নিয়মিত ত্রুটি হচ্ছে মিস্টার স্ক্রু, মিতে হচ্ছে মিটার ব্রিজ, স্ক্রুতে হচ্ছে স্ক্রু গজের শূন্য ত্রুটি, স্ক্রু গজের শূন্য ত্রুটি এর সাথে পোটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি মিটিং করা প্রয়োজন। শেষ, কাহিনী শেষ। সো মাচ ইজি। ঠিক আছে? এত এত ছন্দ কেমনে মনে রাখবো? জোহরা, খেয়াল করো একটা জিনিস, তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি বললাম কখনোই ছন্দ জিনিসটা মুখস্থ করি না। আমার কথা যদি চিন্তা করো, আমি এইখানেও তোমার যদি নাও লিখতাম, আমি দেখে বানায় ফেলাইতে পারতাম। সৃজনশীলতা। ঠিক আছে? এমন কাহিনীও আসছে, সেটা হইতেছে সৃজনশীলতা কাকে বলে। আমি প্যারাগ্রাফ কম্পোজিশন জীবন নেও মুখস্থ করি নাই, জীবন নেও না, আমি বানায় লিখছি।
পারবো না, দরকার হলে আমি উদ্দীপক লিখে তুলবো, কিন্তু আমার লিখতে হবে এবং বানায় লিখে ফেলতে হবে, খুব মজা সহজ সুন্দর করে রসকস বিষয় বানায় লিখছি, নাম্বারও ভালো আসছে। সেটা হইতেছে ছন্দ। ছন্দ কম দিব, ছন্দ সবই আমি কম দিব, তোমার আমি একটা কথা বলি শুনো, ছন্দ তোমার মুখস্থ রাখতে বলতেছি না, শুনো না রে ভাই। তোমার যখন নিয়মিত ত্রুটি আসবে, তোমার কোন দুঃখে তুমি যদি এই কথাটা মুখস্থ রাখো, পটেনশিওমিটার প্রান্তিক ত্রুটি যে পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটিটা কোন দুঃখে তোমার মাথায় থাকে। তুমি যে বলতেছো তুমি পরীক্ষায় পারতেছো না, এটা ভুল করতেছো, তার একটা কারণ এইটা। এবং তোমার কষ্ট লাগতেছে ছন্দ মুখস্থ রাখতে, ছন্দ মুখস্থের কিছু নাই। আমার যখন কথা আসবে নিয়মিত ত্রুটি, আমার ছন্দ আমি পড়ছি, আমার ক্লিক করবে যে ওই ছন্দের মধ্যে কোন ছন্দের মধ্যে নিয়মিত কথাটা ছিল। ঠিক আছে, নিয়মিত কথাটা ছিল। তুমি একটা নিয়মিত পটেনশিয়াল মিটিং করতে চাইতেছো, ছন্দ কি তোমার প্রত্যেকটা একবার একবার করে মাথা রাখবে। আর তুমি একটা একটা চিন্তা করো, একটা কল্পনা করো একটা ঘটনা, যে তুমি মিস্টার স্কুলের সাথে পটেনশিয়াল মিটিং করতেছো, নিয়মিত নিয়মিত একটা মিটিং করতেছো তুমি আমার সাথে, ধরো আমার নাম মিস্টার স্কুল, আমার সাথে তুমি প্রতিনিয়ত একটা পটেনশিয়াল মিটিং করতেছো। ছন্দটা ভেতরে ঢোকানোর বিষয়, ছন্দ মুখস্থ রাখার বিষয় না। তাহলে বায়োলজিতে যখন ছন্দ দিব তখন তো তুমি মিয়া কানবা। বায়োলজিতে ছন্দ দিলে তখন তো তোমার হচ্ছে নাকের জল চোখের জল সবকিছুর জল একসাথে হয়ে যাবে, তখন তো ঝামেলা। ঠিক আছে, সো ছন্দটা ভেতরে আত্মস্থ করার ট্রাই করো, মুখস্থ করার ট্রাই করো না। সবকিছু মুখস্থ হবে না। সেটা তোমার আমি মেডিকেল ফার্স্ট ইয়ারের ইংলিশ টোটাল তিনটা সাবজেক্ট, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, তিনটার 28টা বই, সবগুলো ইংলিশ। আমি সময় পেয়েছি 1 বছর, তার মাঝখানে আবার সেকেন্ড টাইম দিছি, আমার পড়া লাগে নাই। ওগুলি কি তোমার ছন্দ ছন্দ দিছে, আসবে ক্লাস টিচার আসবে, স্লাইড ঘুরাবে। একদিনে 132টা স্লাইড ঘুরাইছে, 50 মিনিট এক টিচার, 132টা। ক্লাস শেষ, পরের দিন পরীক্ষা। ঠিক আছে, সো নিজের অ্যাবিলিটি, মানুষের অ্যাবিলিটি কোথায় আছে তুমি কল্পনাও করতে পারবা না। আচ্ছা আসো আমরা পড়ালেখার মধ্যে ঢুকি। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমরা ত্রুটির মধ্যে চলে চলে শেষ করছি, আমরা এখন শেষ করবো হচ্ছে ত্রুটির পরিমাপ। যদিও আজকে কয়টা বাইজে গেছে, অলরেডি 12টা 8 বাইজে গেছে। আমরা যদি তুমি যদি এখন পড়তে চাও আমি পড়াবো, নাহলে ত্রুটির পরিমাপে আমি কালকে ক্লাস নিব। ত্রুটির এবং আমাদের ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে অর্থাৎ আমি কালকে ক্লাস নিব। বলো তোমরা কি চাও। ভাইয়া পড়ান, শেষ করে দেন। কতজন যে মনে মনে চাইতেছে শেষ করে দেন। ভাই কালকে করান। এই যে ভন্ড, কালকে করেন এই আরেক ভাই। ভন্ডি পাইছি, একটা হচ্ছে ভন্ড আর একটা হচ্ছে ভন্ডি। কে বললো রে কালকে পড়ান? ফুয়াদ বলছে, তারপর আর কে বলছে? সাবিত, আজকে শেষ করে দেন পড়ান ভাইয়া। পড়ান ভাইয়া। পড়ান ভাইয়া, আচ্ছা রিফাত, শুভ্র, কাল। উম আজকেই পড়ান, আজকেই পড়ান ভাইয়া, একটুকুই আছে। ম্যাথমেটিক্যাল টার্মটা কালকে পড়াবো, যাও। টাটা বাই বাই, ঘুমাইতে যাও। আসসালামু আলাইকুম। আর কিছু বলবা? আর কিছু বলবা? ভাইয়া অনুশীলনী কি আলী আসগর স্যারের বইয়েরটা পড়তে হবে? আলী আজগর সাহেবের বইটা তুমি যদি পারো পড়ো, আমি মানা করি না কোনো কিছুই, তবে এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, তাহলে যাও, প্রশ্ন থাকলে করো, আর নাইলে পরে আবার হোয়াটসঅ্যাপে জ্ঞান জ্ঞান করো না ভাইয়া, ভাল লাগতেছে না, ডিপ্রেসড। ঠিক আছে, প্রামাণিক করতে পারো, প্রামাণিক অক্ষপত্রের এক্সেপশন কিছু প্রশ্নগুলো সলভ করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এই যে ভাল লাগে না ভাই, পায়ে গেছি। ভাল লাগে না কিসের জন্য আমি তো সেটাই বুঝি না, ভালো না লাগার কি আছে, ভালো না লাগার কি আছে। আমি সবসময় একটা জিনিস মনে করি, সেটা হইতেছে আমার যে জিনিসটা অপছন্দ, মানে আমি জিনিসটা করতে পারি না বা করতে চাই না, বা আমার কাছে যেটা খুব মনে হয় যে এটা আমি খুব দুর্বল, আমি সেই জিনিসটার খুবই ফোকাস করি। কারণ তুমি তুমি অ্যাজ এ ম্যান অর ওম্যান যাই বলো না কেন, আমি চিন্তা করি অ্যাজ এ ম্যান তোমার কোনো উইকনেস থাকা যাবে না। ঠিক আছে, ইউ হ্যাভ টু ফেস অল দিস শিটস। তোমার লাইফ পুরা যাচ্ছে তাই হয়ে যেতে পারে। ঠিক আছে, তুমি দেখা গেছে বিলিয়নিয়ার থেকে একদম রাস্তায় চলে আসতে পারো। তোমার আল্লাহ না করুক বাবা মা কাল আজকে আছে কালকে নাই হয়ে যেতে পারে। তোমার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তোমার
ব্রেকআপ হয়ে যেতে পারে, তোমার পড়াশোনায় তোমার ডাউন হয়ে যেতে, বাট তোমার যে জিনিসটা চিন্তা করতে হবে যে ওকে নো প্রবলেম, আই উইল ফিগার ইট আউট। এই মেন্টালিটি না থাকলে তুমি জীবনে বড় হইতে পারবে না। এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হয় যে কোনো মানে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার মানে গ্রাজুয়েটেড ডাক্তার ইঞ্জিনিয়ার ছাগল এরকম অনেক আছে, পুরাই ছাগল ভাই। আমি যে আগের যে ফ্ল্যাটে থাকতাম দুইজন ডাক্তার ছিল, টয়লেট করে যে পানি ঢালতে হয় এই কমন সেন্স এই দামড়ার গুলার হয় নাই, অথচ প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার করছে। ঠিক আছে, দে আর ইডিয়টস। সো বি ক্লাসি, বি কনফিডেন্ট। তুমি এমন ভাবে কনফিডেন্স রাখবা যে তুমি যেন একটা কথা বলো তুমি সেটা ভুল হলেও সেটা সঠিক। ঠিক আছে, একটা প্রশ্ন আসছে ভাইয়া, আমি আরইউ এর এক্সামে যদি ম্যাথ না দাগায় বায়ো দাগাই তাহলে কি ভালো সাবজেক্ট আসতে পারে না? ভাই তোর একটা চান্স লাগবে, ভালো সাবজেক্ট আরো পরের কথা। ভালো মেলা সাবজেক্ট আছে, বোটানি থেকে শুরু করে জুওলজি থেকে শুরু করে বায়োলজি রিলেটেড সব সাবজেক্ট তুমি পাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভালো সবকিছু। এগ্রি, এগ্রি বিএ টিপস দেন, এই এগ্রি নিয়ে টিপস দেন, এই এটার এটার টাইপিং তো আমার মতো রে। আমার হইতেছে হাতের আঙ্গুলগুলা খুব মোটা মোটা, আমি টাইপ করতে যাই একটা টাইপ হয় আলাদা, স্টুডেন্টের সাথে চ্যাট করতে যাই আমি যে কি ফ্যাসাদে পড়ি। ঠিক আছে, মান সম্মানের ব্যাপার। জুওলজি হার্ড না বোটানি হার্ড? আমার কাছে আমার কাছে বোটানি একটু বেশি কঠিন লাগে, কঠিন লাগে মানে এজ এ স্টুডেন্ট পার্সপেক্টিভে। তবে দুইটাই হার্ড না, নর্মাল, দুইটাই চলে, দুইটাই চলে। ঠিক আছে, ভয়েস দিবেন, এই ভয়েস ভয়েস দিয়া আসলে অনেক ক্ষেত্রে লাগে, মানে আনকমফোর্টেবল লাগে। তোমার একটা স্টুডেন্ট হঠাৎ টেস্ট দিছে, তুমি যদি বলো যে এই আমি ইসমাম আহমেদ পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 4th ইয়ার ফাইনাল ইয়ারে, বলো এটা ভয়েস আমি দেখার চেষ্টা করি না সাধারণত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম।